ওকে, তো আমরা ইতিমধ্যে আমাদের হচ্ছে যে ক্লজের হচ্ছে যে আমরা পার্ট 1 অলরেডি আমরা শেষ করেছি। তো আমরা পার্ট 2 শুরু করব। তো এই ক্লোজ টপিকসটা কিন্তু আমাদের বেসিক্যালি দেখা যাচ্ছে কি অ্যাডমিশন, জব, এগুলোর জন্য আমাদের প্রায় এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। তো সবাইকে আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে আমাদের ক্লজের যে পার্ট 2টা আমরা শুরু করছি, সবাইকে স্বাগতম। এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ আমি আগে একটা কথা বলছি, জীবনের প্রতিটা ক্ষেত্রে আমাদের লাগে। বিশেষ করে আমাদের ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন হতে পারে, ভার্সিটি অ্যাডমিশন হতে পারে, বা যে কোনো জব, বিসিএস সহ আমাদের যতগুলো চাকরি আছে সব জবের জন্যই আমাদের কিন্তু ক্লজটা অত্যন্ত ইম্পর্টেন্ট। ইভেন আমাদের হচ্ছে একাডেমিক পর্যায়েও কিন্তু ক্লজটা আমাদের লাগে। তো এই কারণে আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের ক্লজটা কিন্তু লাইফের প্রতিটা ক্ষেত্রে আমাদের মূলত হচ্ছে লাগে। তো আমরা শুরু করছি ক্লজের মেইন রুল পার্ট 2তে। তো ইতিমধ্যে 1 এবং 2 আমাদের হচ্ছে পার্ট 1-এ আমরা আলোচনা করেছি। তো এখন আমরা শুরু করি ক্লজের পার্ট আমাদের হচ্ছে কি পার্ট 2 এবং রুল নম্বর হচ্ছে 3-তে। তো 3তে আলোচনা করার আগে আমি কয়েকটা বেসিক জিনিস একটু আলোচনা করি যে আমরা সাধারণত একটা সেন্টেন্সে কিভাবে কোশ্চেন করে থাকি। একটু যদি আমি কোশ্চেন করি যে আমরা একটা সেন্টেন্সে নর্মালি কিভাবে কোশ্চেন করে থাকি, এর উত্তরটা হচ্ছে খুবই সহজ, যে আমি যদি সাবজেক্টের পূর্বে ভার্ব নিয়ে আসি তাহলে কিন্তু কি করা হয়ে যায়, কোশ্চেন করা হয়ে যায়। যেমন আমি যদি এখানে লিখলাম যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ, তার সাথে আমি এখানে লিখলাম স্টুডেন্ট। তাহলে এখন যদি আমরা কোশ্চেন করি তাহলে সাবজেক্টের পূর্বে আমাদের কাগজ করতে হবে ভার্বকে। তাহলে আমাদের উত্তরটা হবে ইজ হি এ, তার সাথে আমি এখানে কি লিখলাম, স্টুডেন্ট। তাহলে আমাদের বেসিক্যালি এটাকে আমরা কোশ্চেন করলাম কিভাবে, সাবজেক্টের পূর্বে কিন্তু ভার্ব ইউজ করেছি। আমি কিন্তু এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করছি না। অনেকে মনে করতে পারে যে ইজেন্ট হি এ স্টুডেন্ট, আমি এটা কেন দিলাম না। এর কারণটা হচ্ছে একটাই, যে আমি যখন একটা সেন্টেন্সে যখন কোশ্চেন করি তখন মূলত সাবজেক্টের পূর্বে আমাদের কাগজ করতে হয়, ভার্ব ইউজ করতে হয়। তো সাবজেক্টের পূর্বে ভার্ব দিলে আমরা নর্মালি কিন্তু কোশ্চেন করে ফেলি। এরপর আমি যদি লিখি সিম্পলি যে হি লিভস হেয়ার, হি লিভস হেয়ার, এটা আমি লিখলাম। এখন যদি আমরা কোশ্চেন করি তাহলে এখানে কিন্তু কোনো অক্সিলারি বা মডাল ভার্ব কিন্তু নাই। তাহলে যদি আমাদের সেন্টেন্সে কোনো অক্সিলারি বা মডাল ভার্ব যদি না থাকে তাহলে আমাদের বেসিক্যালি সাবজেক্টের পূর্বে কি করতে হবে, ভার্ব দিতে হবে। বাট যেহেতু অক্সিলারি বা মডাল ভার্ব নাই, তো আমরা সবাই জানি যে আমাদের কি করতে হয়, ডু ডাজ ডিড দিতে হয়। তো আমরা নর্মালি এটা ইন্টারোগেটিভ করবো, নর্মাল ইন্টারোগেটিভ। তাহলে আমাদের উত্তর হবে ডাজ হি, এখানে আমরা কি লিখবো, লিভ হিয়ার। তাহলে বিষয়টা দাঁড়ালো হচ্ছে এইটাই, যে যদি আমি সেন্টেন্সে কোনো কোশ্চেন করতে চাই তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, সাবজেক্টের পূর্বে নর্মালি কি ভার্বটাকে আমাদের ইউজ করতে হবে। তো এটা আমাদের সবারই জানা। তো আমরা এই যে দুটো সেন্টেন্স দেখলাম, এটা হচ্ছে নর্মাল সেন্টেন্স, যে আমরা একটা নর্মাল সেন্টেন্সে কোশ্চেনটা বেসিক্যালি কিভাবে আমরা করে থাকি। তো এখন আমরা নিয়মটা আমি একটু লিখি, মানে এই কথাগুলো অবশ্যই জানতে হবে এবং সব ক্ষেত্রে আমাদের প্রযোজ্য। যেমন আমি যদি এখানে বলি যে একটি সেন্টেন্সে সবসময় প্রিন্সিপাল ক্লজে কোশ্চেন করতে হবে। কোথায় কোশ্চেন করব, প্রিন্সিপাল ক্লজে কোশ্চেন করতে হবে। ক্লজে আমি এখানে কি লিখবো, কোশ্চেন করতে হবে। ওকে, কোশ্চেন করতে হবে। ওকে, তাহলে আমি এখানে যেটা বললাম যে একটি সেন্টেন্সে সবসময় আমাদের কোথায় করতে হবে, প্রিন্সিপাল ক্লজে কোশ্চেন করতে হবে। এর সাথে আরেকটা কথা লিখি, কখনোই সাবঅর্ডিনেট ক্লজে, কখনোই আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজে কোনো কোশ্চেন করা যাবে না, আমরা কি করতে পারবো না, কোশ্চেন করতে পারবো না। কখনোই সাবঅর্ডিনেট ক্লজে কোনো কোশ্চেন করা যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের যে বিষয়টা থাকে, যে একটি সেন্টেন্সে আমাদের সবসময় কোথায় কোশ্চেন করতে হবে, প্রিন্সিপাল ক্লজে কোশ্চেন করতে হবে। কখনোই সাবঅর্ডিনেট ক্লজে আমাদের কি করতে পারবো না, কোনো কোশ্চেন করতে পারবো না। এখন লিখবো অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে, আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজে কখনোই সাবজেক্টের পূর্বে ভার্ব আসবে না। সাবজেক্টের পূর্বে আমাদের কি আসবে না, ভার্ব আসবে না। কারণটা হচ্ছে আমি যদি সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পূর্বে ভার্ব দেই তাহলে তো কোশ্চেন করা হয়ে গেল। বাট আমি আগেই বলছি যে আমরা সাবঅর্ডিনেট ক্লজে কখনোই কোনো কোশ্চেন করতে পারবো না। কখনোই সাবজেক্টের পূর্বে ভার্ব আসবে না। এর সাথে লিখবো সাবঅর্ডিনেট ক্লজে, আবার লিখি সাবঅর্ডিনেট ক্লজে
হ্যাঁ, সাবঅর্ডিনেট ক্লজে সবসময় সাবজেক্টের পরে ভার্ব আসবে। সাবজেক্ট এরপর আমি কি লিখলাম পরে, তার সাথে আমি কি লিখবো ভার্ব আসবে। তাহলে আমরা আশা করি এই বিষয়গুলো কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে একটি সেন্টেন্সে সবসময় আমাদের কোথায় কোয়েশ্চেন করতে হবে, প্রিন্সিপাল ক্লজে কোয়েশ্চেন করতে হবে। প্রিন্সিপাল ক্লজ মেইন ক্লজ একই জিনিস, বা এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্টও বলতে পারি। তাহলে একটি সেন্টেন্সে সবসময় আমরা কোথায় কোয়েশ্চেন করব, প্রিন্সিপাল ক্লজে কোয়েশ্চেন করতে হবে। কখনোই সাবঅর্ডিনেট ক্লজে কি করা যাবে না, কোনো কোয়েশ্চেন করা যাবে না। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজে কখনোই কি আসবে না, সাবজেক্টের পূর্বে ভার্ব আসবে না। কারণ আমি যদি সাবজেক্টের পূর্বে ভার্ব দিয়ে দিই তাহলে কিন্তু সেখানে কি হয়ে যায়, কোয়েশ্চেন করা হয়ে যায়। এই কারণে সাবঅর্ডিনেট ক্লজে সবসময় সাবজেক্টের পরে কি আসবে, ভার্ব আসবে। এটা আমরা সবসময়ের জন্য একটু মনে রাখবো। তাহলে আমরা একটু উদাহরণ দিই, তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমি যদি লিখি যে আই নো, এরপর কি লিখলাম হু ইজ হি, এটা আমরা লিখলাম, লাস্টে আমি একটা কোশ্চেন চিহ্ন দিয়ে দিলাম। একটু ভালো করে দেখব, আই নো হু ইজ হি। এখন এই সেন্টেন্সটা সঠিক কি ভুল এটা বের করার আগে আমাকে আগে ফাইন্ড আউট করতে হবে এই সেন্টেন্সে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু। আমরা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ খুব ভালোভাবে বের করতে পারি, কারণ ওগুলো বিষয়ে আমরা কিন্তু এক্সপার্ট হয়ে গেছি, যারা আমরা ক্লজের বেসিকটা খুব ভালোভাবে আমরা বুঝেছি বা দেখেছি। তাহলে আমি যদি বলি এখানে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কতটুকু, হু হি ইজ, এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর এই অংশটুকু যদি আমি বাদ দিই, আমার বাকি যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কি, প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ আমাদের কষ্ট করে কিন্তু খুঁজে বের করার কোনো দরকার নেই। তো আমি এখানে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজটা অলরেডি কি পেয়ে গেলাম। ওকে, ভালো কথা। তো আমি প্রিন্সিপাল ক্লজে কোশ্চেন করতে পারবো, বাট আমি প্রিন্সিপাল ক্লজে কিন্তু কোনো কোশ্চেন করি নাই। এখন আমরা দেখতে পাচ্ছি সাবঅর্ডিনেট ক্লজে কি আগে দেওয়া আছে ভার্ব, পরে দেওয়া আছে কি সাবজেক্ট। তাহলে এটা কিন্তু আমাদের কিন্তু কি ভুল, বা এটাকে আমরা কি বলছি, ইনকারেক্ট সেন্টেন্স। কেন ইনকারেক্ট সেন্টেন্স? কারণ আমি কখনোই সাবজেক্টের পূর্বে কিন্তু ভার্ব দিতে পারবো না। সাবঅর্ডিনেট ক্লজে আমাদের আগে কি থাকবে, সাবজেক্ট, আর পরে কি আসবে, ভার্ব। কিন্তু আমি এখানে যেটা করছি, আগে দিয়েছি ভার্ব, আর পরে আমরা কি দিয়েছি, পরে কিন্তু আমরা দিয়েছি হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমাদের এখানে উত্তরটা কি দাঁড়াবে, আমাদের উত্তরটা দাঁড়াবে হচ্ছে এটাই, যে আই নো, আমরা সাবঅর্ডিনেট ক্লোজ মার্কার দেই হু, এরপর আমরা কি দিব সাবজেক্ট হি, তারপর আমরা কি দিব ইজ। তার মানে আগে সাবজেক্ট, পরে কি দিতে হবে ভার্ব। কারণ আমি যদি সাবজেক্টের পূর্বে ভার্ব দিয়ে দিই তাহলে তো সেখানে কোশ্চেন করা হয়ে গেল, বাট আমি সাবঅর্ডিনেট ক্লোজে কোনো অবস্থায় কিন্তু কি করতে পারবো না, কোশ্চেন করতে পারবো না। আর লাস্টে আমাদের এখানে অবশ্যই কি দিতে হবে, ফুল স্টপ। কেন? কারণ আমি যে লাস্টে কোশ্চেন চিহ্নটা দিব, আমাকে সেন্টেন্সে তো কোশ্চেন করতে হবে, বাট আমি তো প্রিন্সিপাল ক্লোজে কোশ্চেন করেই নাই। তাহলে আমি কেন কোশ্চেন চিহ্নটা দিব? আমি এখানে কোশ্চেন মার্কটা তখনই দিতে পারবো যদি আমি কি করি, প্রিন্সিপাল ক্লোজে কোনো কোশ্চেন করি, তাহলে লাস্টে আমরা কোশ্চেন মার্ক দিব। আর যদি প্রিন্সিপাল ক্লোজে যদি কোনো কোশ্চেন না করি, তাহলে লাস্টে কোশ্চেন চিহ্নটা দেওয়া যাবে না। এখন আমাকে যদি কেউ এখানে বলে যে হু ইজ হি, এটা কি সঠিক না ভুল? অবশ্যই আমি এটা বলবো সঠিক। আমি পাশে লিখে দিচ্ছি, এটাও কারেক্ট, আমাদের এই সেন্টেন্সটা কিন্তু কারেক্ট। কেন? কারণ এখানে ভার্ব কয়টা আছে, একটা। তো যদি সেন্টেন্স আমার একটা ভার্ব থাকে তাহলে ক্লোজ কয়টা, একটা ভার্ব থাকলে তো আমাকে প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ বের করার কোনো দরকার নাই। যখন দেখবো একটা সেন্টেন্সে দুইটা ক্লোজ আছে, তখন আমি কি করব, এই নিয়মটা অ্যাপ্লাই করব। দেখা যাচ্ছে আগেরটাতে আমাদের এই হুটা কি ছিল, এই হুটা ছিল কিন্তু কি ক্লোজ মার্কার। কেন? কারণ হুর পূর্বেও আমাদের একটা ভার্ব পেয়েছি, এরপরেও কিন্তু একটা ভার্ব পেয়েছি। তাহলে আমাদের এই WH ওয়ার্ডগুলো ক্লোজ মার্কার হিসেবে তখনই কাজ করবে, কখন? যখন এর আগেও একটা ভার্ব থাকবে, এরপরেও একটা ভার্ব থাকবে, তখন এটা ক্লোজ মার্কার। কিন্তু যদি দেখি আমাদের শুধুমাত্র একটা ভার্ব আছে, একটা ভার্ব থাকলে আমাদের এই WH ওয়ার্ডগুলো কিন্তু WH ওয়ার্ড হিসেবেই কাজ করবে। তার মানে আমি এখানে কি করেছি, WH ওয়ার্ড ইউজ করে আমি একটা কোশ্চেন করেছি, নট ফ্যাক্টর। তাহলে এই নিয়মটা প্রযোজ্য হচ্ছে তখনই যখন এই WH ওয়ার্ডগুলো কি হিসেবে কাজ করবে, ক্লোজ মার্কার হিসেবে কাজ করবে। তাহলে কখন আমাদের WH ওয়ার্ডগুলো ক্লোজ মার্কার হয়, এটা বোঝার পড়ছে যে আমাদের যখন দেখবো WH ওয়ার্ডের আগেও ভার্ব আছে, পরেও ভার্ব আছে, তখন হচ্ছে এই WH ওয়ার্ডগুলো কি ক্লোজ মার্কার। কিন্তু যদি দেখি সেন্টেন্স আমার একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে এবং সেখানে WH ওয়ার্ড দেওয়া আছে, তার মানে ওইটা হচ্ছে আমাদের কি WH ওয়ার্ড দিয়ে আমাদের কি করা হচ্ছে, একটা কোয়েশ্চেন করা হচ্ছে। আমরা আরেকটা উদাহরণ দেখি আমাদের বোঝার সুবিধার্থে। যেমন আমি এখানে একটা সেন্টেন্স যদি বলি যে ডু ইউ নো, ডু ইউ, তার সাথে আমি কি লিখলাম নো, এর সাথে আমরা লিখলাম কি হোয়ার ডাজ হি লিভ, হোয়ার ডাজ হি, তার সাথে আমি কি লিখলাম লিভ। লাস্টে আমি এখানে কি করলাম, কোশ্চেন চিহ্ন দিলাম। তাহলে এই যে আমি সেন্টেন্সটা লিখলাম যে ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, তাহলে হোয়ার থেকে শুরু করে লিভ পর্যন্ত পুরোটা হচ্ছে আমাদের কি সাবঅর্ডিনেট ক্লজ, আমি সংক্ষেপে SC দিয়ে লিখলাম। আর এই অংশটুকু যদি বাদ দিই, আমার বাকি যেটা থাকবে সেটা কিন্তু আমাদের কি প্রিন্সিপাল ক্লজ।
তো আমি প্রিন্সিপাল ক্লজে কোনো একটা কোশ্চেন করতেই পারি, আমি কিন্তু লাস্টে কি দিয়েছি, কোশ্চেন মার্কটা কিন্তু অলরেডি দিয়েছি। কিন্তু সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু আমি কখনোই কোনো কোশ্চেন করতে পারবো না। বাট আমরা দেখতে পাচ্ছি যে এই সাবঅর্ডিনেট ক্লজে আমরা অলরেডি একটা কোশ্চেন কিন্তু করেছি, কারণ হি লিভস এটাকে যদি আমরা কোশ্চেন করি তাহলে কিন্তু আমাদের উত্তরটা আসা হচ্ছে কি, ডাজ হি লিভ। তাহলে এখন যদি এটার আমরা অ্যান্সারটা যদি লিখতে চাই তাহলে আমাদের উত্তরটা কি হবে, মানে এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স, আমি সংক্ষেপে আইসি দিয়ে লিখলাম, আইসি মিনস হচ্ছে ইনকারেক্ট। তাহলে এর উত্তরটা আমাদের যেটা হইতে পারে সেটা হচ্ছে এরকম, ডু ইউ নো। এখন আমরা কি লিখবো, সাবঅর্ডিনেট ক্লজে কিন্তু কোনো কোশ্চেন করতে পারবো না। তাহলে হোয়ার ডাজ হি লিভ যখন করেছিলাম তাহলে এটাকে কিন্তু আমরা কি বানাবো, একটু অ্যাফার্মেটিভ বানাবো। তাহলে উত্তর হবে ডু ইউ নো হোয়ার হি লিভস। এটাকে যদি আমরা কোশ্চেন করি তাহলে কিন্তু আমাদের কি, এই যে ডাজ হি লিভটা কিন্তু আসে, কারণ এখানে কিন্তু হোয়ারটা কিন্তু কি ক্লোজ মার্কার, সিএম আমি বললাম, সিএম মিনস হচ্ছে ক্লোজ মার্কার। কিভাবে আমাদের হোয়ারটা ক্লোজ মার্কার হলো, তার আগেও একটা ভার্ব আছে, তারপরেও কিন্তু একটা ভার্ব আছে। তাহলে যদি দেখি ডাব্লিউএস ওয়ার্ড সম্বলিত সেন্টেন্সে দুইটা ফাইনাইট ভার্ব আছে, তাহলে তখন ডাব্লিউএস ওয়ার্ডটা কিন্তু কি হিসেবে কাজ করবে, ক্লোজ মার্কার হিসেবে কাজ করবে। আর তখনই কিন্তু এই যে আমরা নিয়মটা যে লিখলাম যে আমরা কখনোই সাবঅর্ডিনেট ক্লজে সাবজেক্টের পূর্বে ভার্ব দিতে পারবো না, সাবঅর্ডিনেট ক্লজে আগে কি থাকবে, সাবজেক্ট, তারপরে আমাদের কি আসবে, ভার্ব আসবে। ওই নিয়মটা কিন্তু তখন আমরা অ্যাপ্লাই করব। বাট এখন যদি একটা সেন্টেন্স লিখি সিম্পলি যে হোয়ার ডাজ হি লিভ, আমি এখানে কি লিখলাম, হোয়ার ডাজ হি লিভ। এই যে আমি সেন্টেন্সটা লিখলাম, এখানে আমাদের বেসিক্যালি যে বিষয়টা থাকতেছে, এখানে সেন্টেন্সটা কিন্তু আমাদের কিন্তু কি কারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটা কিন্তু আমাদের কি কারেক্ট সেন্টেন্স। কেন, কারণ এখানে কিন্তু এই হোয়ারটা কিন্তু কি হিসেবে কাজ করছে, ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে কাজ করছে। কারণ আমাদের এখানে ভার্ব কয়টা, একটা ভার্ব থাকলে তো আমাদের প্রিন্সিপাল ক্লোজ কোনটা, সাবঅর্ডিনেট ক্লোজ কোনটা, এটা দেখার কোনো দরকার নেই। আমরা তখনই এই নিয়মটা অ্যাপ্লাই করব যখন এই ডাব্লিউএস ওয়ার্ডগুলোর সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের দুইটা ফাইনাইট ভার্ব থাকবে, তখন এগুলো আমাদের কি ক্লোজ মার্কার হিসেবে কাজ করে। তাহলে আমাদের ডাব্লিউএস ওয়ার্ডগুলো আমাদের কি ক্লোজ মার্কার হিসেবেও কাজ করতে পারে, আবার কিন্তু কি ডাব্লিউএস ওয়ার্ড হিসেবেও আমাদের কাজ করতে পারে, ডিপেন্ড অন আমাদের সেন্টেন্সটা কিভাবে থাকবে। তবে আমাদের এই নিয়মটা তখনই অ্যাপ্লাই হবে যখন এই ডাব্লিউএস ওয়ার্ডগুলো ক্লোজ মার্কার হিসেবে কাজ করবে। তখন আমরা কি করব, যে সাবঅর্ডিনেট ক্লজে আগে দিব সাবজেক্ট, পরে আমরা কি দিব, ভার্ব দিব। কারণ আমরা সাবঅর্ডিনেট ক্লজে কখনোই সাবজেক্টের পূর্বে কিন্তু কি দিতে পারবো না, ভার্ব দিতে পারবো না। সাবঅর্ডিনেট ক্লজে আগে সাবজেক্ট দিতে হবে, তারপর আমাদের কি দিতে হবে, ভার্ব, দেন আমাদের সেন্টেন্সটা কিন্তু কি হবে, সঠিক হবে। তাহলে আমরা আশা করি যে আমাদের রুল নাম্বার 3 সবাই আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছি। বেশ একটা আমাদের ইম্পর্টেন্ট একটা জিনিস। আর যখন আমরা সাবজেক্টের পূর্বে যখন আমরা ভার্ব দিই তখন যে ভুলটা হয় সেটাকে আমরা বলে থাকি ইমবেডেড কোশ্চেন। ইমবেডেড কোশ্চেন মানে অযৌক্তিক একটা কোশ্চেন, মানে আমাদের কোশ্চেন করাটা কিন্তু সঠিক হয় না। যেমন এখানে বলেছিলাম আই নো হু ইজ হি, এটা ইমবেডেড কোশ্চেন। তারপর ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ, এটা একটা ইমবেডেড কোশ্চেন। কারণ সাবঅর্ডিনেট ক্লজে কোশ্চেন করা মানেই আমাদের সেন্টেন্সটা অযৌক্তিক, কোনো লজিক্যাল কিন্তু না। তো আমরা মোটামুটি রুল নাম্বার 3 এ পর্যন্ত রাখছি। নেক্সট আমাদের হচ্ছে এই পার্ট 2-তে আমরা রুল নাম্বার 4 নিয়ে আমরা ক্লোজের বেসিকের যে আলোচনাটা বা আমাদের মেইন রুলের যে আলোচনাটা সেটা আমরা শুরু করব। ওকে, আমরা চলে আসছি রুল নাম্বার 4-এ। রুল নাম্বার 4-এ আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস লিখছি, নমিনাল দ্যাট ক্লোজ। তো নমিনাল দ্যাট ক্লোজ বিষয়টা কিন্তু আমরা কিছুটা জানি, যে আমরা সাধারণত দ্যাটটাকে সেন্টেন্সের কোথায় ইউজ করে থাকি, মাঝে ইউজ করে থাকি। কিন্তু আমি যদি দ্যাটটাকে একদম সেন্টেন্সের শুরুতে ইউজ করি তাহলে তখন সেটাকে আমরা কি বলবো, নমিনাল দ্যাট ক্লোজ। তাহলে আমাদের কি হইতে পারে আমরা একটু দেখে নেই। সেটা হচ্ছে এরকম, যদি একটি আমাদের কি থাকে, হ্যাঁ, যদি একটি সম্পূর্ণ ক্লজ, ওকে, যদি একটি সম্পূর্ণ ক্লজ আর একটি ক্লজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, কি হিসেবে আসে, ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে ক্লোজ মার্কারগুলো, তাহলে আমরা যেটা লিখবো ক্লোজ মার্কারগুলো, ওকে, একটি সেন্টেন্সের শুরুতে ইউজ করতে হবে, একটি সেন্টেন্সের শুরুতে ইউজ করতে হবে, এখন লিখব তবে বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট কনজাংশনটি ইউজ করতে হবে, দ্যাট কনজাংশন ইউজ হবে। তাহলে
আমরা এখানে যেটা বলছিলাম যে যদি একটি সম্পূর্ণ ক্লজ আমাদের আরেকটি ক্লজের কি ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে ক্লোজ মার্কারগুলো একটি সেন্টেন্সের কোথায় ইউজ করতে হবে, শুরুতে ইউজ করতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো দ্যাট কনজাংশনটিকে আমরা মূলত কি করবো, ইউজ করব। তাহলে আমাদের কাছে বিষয়টা কিন্তু হচ্ছে খুবই ক্লিয়ার এবং সুস্পষ্ট যে যখন আমরা একদম সেন্টেন্সের শুরুতে দ্যাটটাকে ইউজ করে থাকি, দ্যাট সেইখানে আমরা ওইটাকে আমরা বলে থাকি হচ্ছে কি নমিনাল দ্যাট ক্লোজ। দ্যাট যদি সেন্টেন্সের মাঝে থাকে তাহলে কিন্তু সেটা নমিনাল দ্যাট ক্লোজ না। আমরা যদি দ্যাটটা একদম সেন্টেন্সের শুরুতে যদি দেই তাহলে সেটাকে আমরা কি বলবো, নমিনাল দ্যাট ক্লোজ বলবো। তো এখানে আমাদের শুরুতে কিন্তু আমাদের একটা গ্যাপ দেওয়া থাকবে। আমি বোঝার কয়েকটা উপায় বলছি। শুরুতে আমাদের কি দেওয়া থাকবে, গ্যাপ দেওয়া থাকবে। এরপর আমরা বাকিটা লিখি। যেমন আমি এখানে লিখলাম যে হি ইজ এ, তার সাথে আমি লিখলাম হচ্ছে ক্রিকেটার, এর সাথে আমরা কি লিখলাম ইজ নোন টু অল, ইজ নোন টু অল। তাহলে একটু যদি খেয়াল করি যে হি ইজ এ ক্রিকেটার ইজ নোন টু অল, তাহলে এই সেন্টেন্সে আমাদের কিন্তু কয়টা ভার্ব আছে, দুটো ভার্ব আছে। ইজ একটা ভার্ব, আবার ইজ নোন এটা কিন্তু একটা ভার্ব। তাহলে আমি প্রথম ভার্বের সাবজেক্ট পেয়েছিলাম হচ্ছে হি, আরেকটা ভার্ব আছে ইজ নোন। এখন এইটার আমাদের সাবজেক্ট কোনটা এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো অনেকে হয়তো মনে করতে পারে হি হয়তো ইজ নোনের সাবজেক্ট, এটা কিন্তু হবে না। কারণ একটা ভার্বের সাবজেক্ট কখনো আরেকটা ভার্বের সাবজেক্ট হইতে পারে না। হি অলরেডি ইজের সাবজেক্ট হয়ে গেছে, সে কখনো আর কোনো ভার্বের সাবজেক্ট হইতে পারবে না। আবার অনেকে মনে করতে পারে এ ক্রিকেটার, এটা হয়তো ইজ নোনের সাবজেক্ট, এটাও কিন্তু পসিবল না। কারণ একটা ভার্বের অবজেক্ট কখনো আরেকটা ভার্বের সাবজেক্ট হইতে পারে না। তাহলে আমাদের মূল কথাটা দাঁড়ালো হচ্ছে যে একটা ভার্বের সাবজেক্ট কখনোই কিন্তু দুইটা ভার্বের সাবজেক্ট হইতে পারে না। কিন্তু যদি আমি একসাথে যদি বলি যে হি ইজ এ ক্রিকেটার, এটা যদি আমি একসাথে বলি তাহলে এটা হচ্ছে আমাদের কি ইজ নোনের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। তাহলে এই কারণে বলছিলাম যে যদি একটি সম্পূর্ণ ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসে, তাহলে কনজাংশনগুলো আমরা একটা সেন্টেন্সের কোথায় ইউজ করব, শুরুতে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো দ্যাটটাকে ইউজ করব। কারণ এই দ্যাট যখন সেন্টেন্সের শুরুতে আসে তখন সেটাকে আমরা বলে থাকি নমিনাল দ্যাট ক্লোজ। তাহলে এটা যে নমিনাল দ্যাট ক্লোজের উদাহরণ আমরা কিভাবে বুঝবো, এটা বোঝার উদ্দেশ্য হচ্ছে এইভাবেই যে আমাদের শুরুতে গ্যাপ থাকবে, একদম সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে, প্রথম ভার্বের সাবজেক্ট থাকবে কিন্তু দ্বিতীয় ভার্বের কিন্তু সাবজেক্ট থাকতে পারবে না। যদি দ্বিতীয় ভার্বের সাবজেক্ট থাকে আমি কিন্তু কখনো দ্যাটটাকে শুরুতে দিতে পারবো না, তখন কিন্তু দ্যাটটাকে আমাদের কোথায় দিতে হবে, মাঝে দিতে হবে। তাহলে আমাদের কাছে বিষয়টা হচ্ছে ক্লিয়ার যে আমাদের একটা সেন্টেন্সে এরকম যদি সিচুয়েশন থাকে দেন সেক্ষেত্রে আমরা দ্যাটটাকে শুরুতে ইউজ করব। আর কোশ্চেন হচ্ছে যদি দ্যাট যদি না থাকে বা দ্যাট ছাড়া অন্য কোনো ক্লোজ মার্কার আমাদের নমিনাল দ্যাট ক্লোজ হতে পারে কিনা। হ্যাঁ, দ্যাট ছাড়া আমাদের বাকি যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু আমাদের কি হইতে পারে, যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে আমাদের ক্লোজ মার্কার হিসেবে কিন্তু কাজ করতে পারে। দ্যাট ছাড়া যদি আমি অন্য ওয়ার্ডগুলো যদি ইউজ করে থাকি, মানে যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড যদি ইউজ করে থাকি সেগুলো কিন্তু আমাদের নমিনাল দ্যাট ক্লোজ আকারে কাজ করতে পারবে। যেমন আমি শুরুতে গ্যাপ দিলাম, গ্যাপ দিয়ে লিখলাম হচ্ছে যে হি ডিড দিস প্রজেক্টস, এরপর লিখলাম যে ওয়াজ নট ক্লিয়ার, আমি এখানে কি লিখলাম, ক্লিয়ার দিয়ে দিলাম। তাহলে একটু যদি খেয়াল করি আমাদের প্রথমে যে ভার্বটা দেওয়া আছে ডিড, এই ভার্বের সাবজেক্ট আমরা পেয়েছি হি, কিন্তু ওয়াজের সাবজেক্ট কিন্তু আমরা পাইনি। তাহলে ওয়াজের সাবজেক্ট কোনটা, এর পূর্বে পুরাটাই যেটা দেওয়া আছে এই পুরাটা হচ্ছে আমাদের বেসিক্যালি কি, মানে আমাদের আরেকটা ভার্বের সাবজেক্ট। অর্থাৎ আমি যদি হিটাকে ওয়াজের সাবজেক্ট বলি এটা কিন্তু হবে না, আবার দিস প্রজেক্ট এটাকে যদি আমি ওয়াজের সাবজেক্ট বলি এটাও কিন্তু হবে না। কিন্তু আমি যদি একসাথে বলি অর্থাৎ হি ডিড দিস প্রজেক্ট, এই টোটালটা যদি একসাথে বলি তাহলে এটা কি হইতে পারে, ওয়াজের সাবজেক্ট হইতে পারে। তাহলে যদি একটা সম্পূর্ণ ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসে তাহলে ক্লোজ মার্কারকে সেন্টেন্সের কোথায় ইউজ করতে হবে, শুরুতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো দ্যাটটাকে আমরা ইউজ করব। তবে আমি চাইলে যে কোনো ডাব্লিউএস ওয়ার্ডও এখানে দিতে পারি, যেমন আমি হু দিতে পারি, আমি হোয়াই দিতে পারি। তাহলে এখানে যদি আমি ডাব্লিউএস ওয়ার্ডটাকে শুরুতে দিই তাহলে এটা কিন্তু আমাদের কি হিসেবে কাজ করবে, নমিনাল দ্যাট ক্লোজ আকারে আমাদের কাজ করবে। মানে হুর যে অর্থ সেই হুর অর্থ কিন্তু এখানে থাকবে না, হোয়াইয়ের যে অর্থ সেটা কিন্তু আমাদের ওই অর্থে কিন্তু আসবে না। তাহলে আমরা এখানে যেটা বুঝতে পেলাম যে নমিনাল দ্যাট ক্লোজ হচ্ছে ওইটাই যে আমাদের পুরো সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকবে, প্রথম ভার্বের সাবজেক্ট থাকবে কিন্তু দ্বিতীয় ভার্বে কোনো অবস্থায় সাবজেক্ট থাকতে পারবে না। তাহলে ওই সিচুয়েশনে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দ্যাটটাকে ইউজ করব। এখন আমি একটা কথা লিখে রাখি, সেটা হচ্ছে যদি কোয়েশ্চেনে আমাদের কি, যদি কোয়েশ্চেনে আমাদের হচ্ছে কি দ্যাট না থাকে তাহলে হুইচ, তাহলে আমরা কাকে ইউজ করব, হুইচ। ওকে, আর এর সাথে লিখব হুইচ অবলিক হচ্ছে দ্যাট। কোনোটাই না থাকলে, কোনোটাই যদি না থাকে
একদম লেখে হচ্ছে না থাকলে যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড, আমরা লিখবো হচ্ছে কি যে কোনো ডাব্লিউএস ওয়ার্ড। ওকে, তাহলে আমরা এখানে বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পারলাম যে যদি কোয়েশ্চেনে দ্যাট যদি না থাকে তাহলে আমরা হুইচ, আর হুইচ এবং দ্যাট যদি না থাকে তাহলে আমাদের কি যে কোনো ডাব্লিউএস ওয়ার্ডটাকে আমরা ইউজ করব। যেমন আমি শুরুতে গ্যাপ দিয়ে লিখলাম যে হি, এখানে আমরা কি লিখলাম সলভ দ্য প্রবলেম, হি সলভ দ্য প্রবলেম, এরপর লিখলাম প্রবলেম, সরি হি সলভ দ্য প্রবলেম, এরপর লিখলাম ইজ এ মিস্ট্রি, ইজ এ, তার সাথে আমি এখানে কি লিখলাম মিস্ট্রি। তাহলে একটু যদি খেয়াল করি সলভের সাবজেক্ট আমরা পেয়েছি হি, বাট ইজের সাবজেক্ট কিন্তু নাই। তাহলে এখন যদি বলা হয় ইজের সাবজেক্ট কোনটা, এর পূর্বে যা আছে পুরোটাই কিন্তু আমাদের কিন্তু সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আমি যেটা বলছিলাম যদি একটা সম্পূর্ণ ক্লোজ আমাদের আরেকটা ক্লোজের ভার্বের সাবজেক্ট হিসেবে আসে তাহলে আমরা সেক্ষেত্রে ক্লোজ মার্কার হিসেবে দ্যাটটাকে ইউজ করব। তো আমার অপশনে যদি এরকম দেওয়া থাকে হু, বিতে বলা থাকলো হুইচ, সিতে দেওয়া থাকলো হচ্ছে দ্যাট, আর ডিতে দিলাম হচ্ছে কি হোয়াট, সাপোজ আমার 4টা অপশন। তাহলে এখন আমরা দেখতে পেয়েছি শুরুতে গ্যাপ আছে, প্রথম যে ভার্বটা আছে সলভড, এই ভার্বের কি আছে সাবজেক্ট আছে, কিন্তু দ্বিতীয় ভার্বে কিন্তু সাবজেক্ট নাই। তাহলে আমাদের অবশ্যই ক্লোজ মার্কারটা সেন্টেন্সের কোথায় ইউজ করতে হবে, শুরুতে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কাজ ইউজ করবো দ্যাটটাকে ইউজ করব। তো আমরা দেখলাম যে আমাদের অপশনে কিন্তু দ্যাট আছে, তাহলে আমরা অ্যান্সার করব কি দ্যাট। ওকে, শুরুতেই। এখন দেখা গেল দ্যাট আমি না দিয়ে এখানে আমি দিলাম হচ্ছে কি হোয়াই, তাহলে আমার অপশন হচ্ছে হু, হুইচ, হোয়াই এবং হচ্ছে হোয়াট। তাহলে এখন আমরা কাকে অ্যান্সার করব, তাহলে যদি আমাদের সেন্টেন্সে দ্যাট যদি না থাকে সেক্ষেত্রে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের হুইচ, কারণ আমি কিন্তু বলেছি যদি অপশনে দ্যাট যদি না দেওয়া থাকে তাহলে আমরা কাকে ইউজ করব হুইচ। এখন আমরা ধরে নিচ্ছি আমার অপশনে হুইচ নাই, আমি এখানে কি দিলাম হাউ দিলাম, তার মানে আমার অপশন দাঁড়ালো হু, হাউ, হোয়াই, হোয়াট, 4টাই কিন্তু ডাব্লিউএস ওয়ার্ড। তাহলে এখন আমি কোনটা দিব, 4টা উত্তর তার হবে না, যে কোনো একটা হবে। এখানে 4টাই কিন্তু সঠিক, কিন্তু আমাদের এমসিকিউ নিয়ম হচ্ছে যে যদি একাধিক উত্তর থাকে তাহলে প্রথম যেটা থাকবে সেটা আমাদের কি করতে হবে, অ্যান্সার করতে হবে। তাহলে যেহেতু হুটা প্রথমে দেওয়া আছে এই জন্য অ্যান্সার হচ্ছে হু। যদি হোয়াটটা সেন্টেন্সের শুরুতে থাকতো তাহলে আমরা কি করতাম, হোয়াটটাকে অ্যান্সার করতাম। তো এখানে বিষয়টা হচ্ছে এইটাই যে আমাদের এই জিনিসগুলো একটু মানে টেকনিকের একটু হচ্ছে আমাদের হচ্ছে যে টেকনিক একটু অ্যাপ্লাই করতে হবে। যে আমাদের যদি সেন্টেন্সে দ্যাট দেওয়া থাকে তাহলে কোনো কথা নাই, কারণ আমরা অগ্রাধিকার ভিত্তিতে সর্বপ্রথম দ্যাটটাকে ইউজ করব। যদি আমাদের অপশনে দ্যাট যদি না থাকে তাহলে আমরা সেক্ষেত্রে হুইচ দিব, এবং হুইচ এবং দ্যাট কোনোটাই যদি না দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কাজ ইউজ করব, যে কোনো একটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে দিব আর কি। তো আশা করি আমরা হচ্ছে নমিনাল দ্যাট ক্লোজের এই নিয়মটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছি যে নমিনাল দ্যাট ক্লোজটা কি, বা আমরা সাধারণত কোথায় এবং কিভাবে আমরা সাধারণত ইউজ করে থাকি। বিষয়টা আশা করি সবার কাছে খুবই ক্লিয়ার। এবং আমরা শেষ করলাম খুব একটা ইম্পর্টেন্ট টপিকস, যেটা আমাদের লাইফের প্রতিটা ক্ষেত্রেই দরকার হয়, বিশেষ করে যে কোনো অ্যাডমিশন হতে পারে, সেটা কলেজ অ্যাডমিশন হতে পারে, কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশন, অথবা হতে পারে বিসিএস সহ যে কোনো জবের জন্য আমাদের এই ক্লজের পার্টটা। তো আমি চেষ্টা করেছি, আমি বেসিক ক্লজের বেসিক এবং মেইন রুলের 2টা পার্ট আমরা অলরেডি এখানে কমপ্লিট করেছি। তো আশা করি আমাদের টেকনিক ইজ এডুকেশনের যে ভিডিওগুলো আছে সেগুলো তো আমরা অবশ্যই দেখব, প্লাস এই ক্লোজের পার্টগুলো আমরা অবশ্যই কি করব, দেখার চেষ্টা করব। তো সবাইকে আবারও ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে আমি ক্লজের মেইন রুলটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে ক্লজের নতুন কোনো পার্টে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক ইজ এডুকেশনের সমস্ত ভিডিওগুলো।